দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া মাগুরা টক দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি শাহিনুর ইসলাম। আজকের অনুষ্ঠানের মধ্যমণি আপনারা দেখতেই পাচ্ছেন, একটা বিশেষ প্রোগ্রাম। বাংলাদেশ জামাতে ইসলামী মাগুরা জেলা শাখার সব সদস্যবৃন্দ এখানে আছেন। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমি শুরুতেই জানাতে চাই, বাংলাদেশে এক নতুন সূর্য উদিত হয়েছে, এক নতুন বাংলাদেশ। তরুণ সমাজ সবসময় স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে ভালোবাসে। যুগে যুগে ছাত্রদের আন্দোলন বৃথা যায়নি, তেমনি 24-এর আন্দোলনও বৃথা যায়নি। 36 দিনের তরুণ সমাজের আন্দোলন সাফল্যের মুখ দেখেছে। আমাদের অনেক প্রত্যাশা, অনেক চাওয়া, সেই চাওয়া পাওয়ার স্বপ্ন কতটা বাস্তবায়ন হবে আমরা ঠিক জানি না। আবার সেই স্বপ্ন দুঃস্বপ্নও পরিণত হতে পারে, সেটাই এখন দেখার বিষয়। 15 বছর ধরে এই অত্যাচার, অনাচার, হত্যা, রাহাজানি, গুম খুন যারা করেছেন, তাদের মধ্যমণি সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ নেত্রী দেশ থেকে পালিয়ে গিয়েছেন। কিন্তু তার সঙ্গে আওয়ামী লীগ নেতা সাথীরা, তার চারপাশের নেতারা বিভিন্ন জায়গায় আছেন। তাদের বিচার হবে কিনা, তাদের দুর্নীতির বিচার হবে কিনা, সেটা নিয়ে নানা জল্পনা কল্পনা রয়েছে। ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি গ্রেপ্তার হতে শুরু করেছে, দুর্নীতির মামলার তদন্ত হতে শুরু করেছে। এখন দেখার বিষয় এটা কোন দিকে যায়। অনেক রকম সম্ভাবনা আছে, অনেক রকম বাধা বিপত্তিও আছে। এই স্বপ্নগুলো বাস্তবায়ন হবে কিনা সেটি এখন ভাববার বিষয়। সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষায়, এই বিজয় যেন আমরা হাত ছাড়া না করি, যেন আমরা ভুল না করি। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক এমবি বাকের, আর সেই সাথে রয়েছেন আমাদের মাগুরা গ্লোবাল টিভির প্রতিনিধি, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউনুস আলী। আমি প্রথমেই জানতে চাই, ছাত্র জনতার বিজয়, শেখ হাসিনার বিদায়, বিপ্লব, অভ্যুত্থান, বাংলা বসন্ত, বাংলা ব্লক, বাংলা বর্ষার বিপ্লব, সাধারণ মানুষের ঢল, নতুন স্বাধীনতা, সংস্কার চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আসলে আপনি কিভাবে দেখছেন এবং আপনার দল কিভাবে দেখছে? আলহামদুলিল্লাহ, আমরা প্রথমেই আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমরা আজকে নতুন যে বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা নতুন করে বলা যায় যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই সময়টা আমার যে মন্তব্যটা হচ্ছে যে 71 সালে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতার জন্য প্রতিবেশী ভারত ভূমিকা রেখেছিল। কিন্তু এবার যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এটাতে কোনো বৈদেশিক শক্তি বা অন্য কোনো দ্বারা প্রভাবিত হয় নাই। এখানে একেবারে এদেশের ছাত্র জনতা আপামর, তারা নিজস্বভাবে এই সফল গণ অভ্যুত্থান সংগঠিত করেছে, যার ফলে আমরা বিজয় অর্জন করেছি। ছাত্ররা এমন একটা ইস্যু নিয়ে এ জাতিকে ঐক্যবদ্ধ করেছে, যে বিষয়ে সকলেই দল মত নির্বিশেষে এই আন্দোলনে ঘর থেকে বের হয়ে এসেছে। সেটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। শেখ হাসিনা দীর্ঘ ক্ষমতায় থেকে যে স্বৈরাচারের চরম পর্যায়ে পৌঁছে গেছে, তিনি একাই গোটা দেশকে একক নেতৃত্বে পরিচালনা করেছেন। তিনি একাই 300 এমপি ঠিক করে দিয়েছেন বারবার, যার ফলে এখানে মানুষের বক্তব্য যখন যাকে ইচ্ছা সেখানে বসিয়েছে, আবার যাকে তুলে ফেলে দিয়েছেন। এরকমের একটি অবস্থায় আজকে সকলেই আসলে এরকম একটি দিনের প্রতীক্ষায় ছিল, যে কথা বলার পরিবেশ ছিল না। কথা বললেই তাকে গ্রেফতার, তাকে গুম করে ফেলা, তাকে হত্যা করে ফেলা, বিরোধী পক্ষকে। এরকম একটি কঠিন অবস্থায় যখন এই বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক দিয়েছে ছাত্র জনতা, সেই আন্দোলনে গোটা দেশবাসী সাড়া দিয়ে এই গণ অভ্যুত্থান সংগঠিত করতে সক্ষম হয়েছে। ছাত্রদের এমন একটি কর্মসূচি ছিল যে মার্চ ফর জাস্টিস, চমৎকার একটি কর্মসূচি। কেন সবাই জাস্টিস চাই, এই ন্যায় ইনসাফ চাই, এই জুলুমের অবসান চাই। এই অবসানের ডাকে সকলে সাড়া দিয়েছে। এই জন্য এই কৃতিত্ব প্রথমে হচ্ছে আমরা দেব আল্লাহ রাব্বুল আলামিনের, যে মানুষের অন্তরে একটা অনুভূতি সৃষ্টি করে দিয়েছেন। আমরা তারপরে সারা এই গুলির মুখে যারা বুক পেতে দেওয়ার এই যে সাহস দিয়েছেন, বিশেষ করে আমরা আজকে আবু সাঈদের কথা আমরা স্মরণ করতে পারি, যিনি পুলিশের
গুলির সামনে বুক পেতে দিয়েছে, তারা এটা দৃশ্য দেখে ছোট ছোট বাচ্চারাও তারা পুলিশের সামনে জীবন দেওয়ার জন্য পাগল পড়া হয়ে গেছে। যেমন আমার ছোট মেয়েটা 80 পরে, সে অবস্থা আমি মিছিলে যাবো। রাইট। এই যে একটা চেতনার যে সৃষ্টি হয়েছে, যার ফলে এই গণ অভ্যুত্থান সংগঠিত হওয়া সম্ভব হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা দেখলাম যে এরকমের গণহত্যাকারী শেখ হাসিনার মতন খুনি পিছনের দরজা দিয়ে পালাই যেতে কি হয়েছে, বাধ্য হয়েছে। আজকে শেখ হাসিনার এই যে আজকে অধঃপতন, অনেকেই মনে করছিল একে কি আমরা বিদায় করতে পারবো, কেউ কিন্তু হঠাৎ করে এরকম হবে এটা আশা করে নাই। কিন্তু তার আল্লাহ রাব্বুল আলামিনের একটা ঘোষণা যে আল্লাহ প্রত্যেককে তার অপরাধের শাস্তি দেবেন। আমরা হয়তো মনে করি যে সাথে সাথে দেওয়া উচিত, কিন্তু আল্লাহ অনেক সময় ছাড় দেন, কিন্তু কোনো অপরাধীকে কি ছেড়ে দেন না। তার বাস্তব আমরা দেখতে পেলাম যে 5ই আগস্টে আমরা তার সেই শেখ হাসিনার করুণ দৃশ্য আমরা দেখতে পেলাম, যে কাউকে কোনো কিছু বলে যাওয়ার আগেই তিনি নিজের জীবন নিয়ে তিনি পালিয়েছেন। ধন্যবাদ। ইউনূস, আপনি কি মনে করছেন এই যে হঠাৎ করে এত পরিবর্তন, নতুন সূর্য বাংলাদেশে মনে হচ্ছে, যার সাথেই কথা বলি তার মুখে একটা হাসি, আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই আওয়ামী লীগ সরকার দীর্ঘ 16 বছর ধরে অগণতান্ত্রিক উপায়ে জনগণের ভোটবিহীন এই সরকার ক্ষমতায় আসার পর জনগণের উপরে এক ধরনের অত্যাচার, বা বলা চলে যে স্টিম রোলার অত্যাচার, এটা চালিয়েছে। যার কারণে সর্বস্তরে জনগণ কিন্তু এই সরকারের বিরুদ্ধে চলে গেছে। আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তার 80% নেতাকর্মী কিন্তু এই শেখ হাসিনার যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে কিন্তু তারাও কিন্তু বিব্রত ছিল, এবং তারাও কিন্তু মানে এই সরকারের বিরোধিতা অনেকেই হয়তো দল করে এই কারণে বলতে পারেনি। তারাও কিন্তু এই সরকারের বিরুদ্ধে অনেক সময় অনেকে কথা বলেছে। কিছু সংখ্যক লোক কিন্তু সুবিধা পেয়েছে, যারা এই সরকারের সাথে আঘাত করে এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে, যেভাবে শেখ হাসিনা বলেছে। আসলে অত্যাচারের মাত্রা এত চরম পর্যায়ে পৌঁছেছিল, যার কারণে ছাত্র জনতা, ছাত্রদের মাধ্যমে কিন্তু এই বিপ্লব শুরু হলেও একটা পর্যায়ে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে এবং এই সরকারকে প্রতিহত করার জন্য সর্বাত্মক মানে চেষ্টা চালিয়ে গেছে। তো সর্বক্ষেত্রে আমাদের এই রাষ্ট্রের যে যন্ত্র, আমরা যেটা বলি যে প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে, এই আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কিন্তু সাধারণ জনগণের উপরে কিন্তু এই সরকার নির্যাতন চালাতো। এবং রাজনৈতিক যারা রাজনীতি করেছে, বিএনপি বলেন, জামায়াত বলেন, এবং অন্য যারা অঙ্গ সংগঠন আছে এবং রাজনৈতিক দল আছে, এদেরকে নিপীড়ন করার জন্য দমন পীড়ন এই সরকার কিন্তু শুরুতেই চালিয়েছে। সব মিলেই এই সরকারের উপরে সবাই কিন্তু অতিষ্ঠ, এবং এই যে নির্যাতনের যে এই নির্যাতনটা একদিনের নয়, 15 বছর, এটা 16 বছরের মানে এক ধরনের, যার কারণে এরকম ক্ষোভ। আরেকটা বিষয় আপনাকে বলি যে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে দুর্নীতি, আপনি হয়তো জানেন যে প্রত্যেকটা সেক্টরে কিন্তু ব্যাপক দুর্নীতি, এবং এটারও অনেকগুলো কারণ রয়েছে। সেটার প্রথম কারণ হচ্ছে সরকার যখন মানে অবৈধ হয়, আমি নিজে যখন অবৈধ হব তখন একজন অবৈধ কাজ করলেও কিন্তু আমি তাকে নিষেধ করতে পারবো না, এবং তার বিরুদ্ধে আমি কোনো স্টেপ নিতে পারবো না। সরকার এক ধরনের জিম্মি অবস্থায় ছিল, যার কারণে কোনো দুর্নীতির বিরুদ্ধে আমরা আজ পর্যন্ত কোনো দৃশ্যমান আমরা দেখিনি যে ভূমিকা নিতে সরকারের। ধন্যবাদ। এখন কিন্তু দুর্নীতির বিচার শুরু হয়েছে, সাবেক সরকারের অনেকেই ধরা পড়েছে এবং দুর্নীতির বিচার হচ্ছে, হয়তো দেশটা অনেক সংস্কার হবে। অধ্যাপক বাকের, আমি আপনার কাছে আসতে চাই যে আওয়ামী লীগ সরকারের পতনের কারণ কি বলে মনে হয়? আর এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছেন এবং সেখান থেকে বিভিন্ন ষড়যন্ত্রের পরিকল্পনা গ্রহণ করছেন বলে বিএনপি আজকে কিন্তু বলেছে। এই যে বিভিন্ন ষড়যন্ত্র পরিকল্পনা, এটা আমরা দেখতে পাচ্ছি। যেমন কিছুদিন আগে সংখ্যালঘুরা যে মিছিল মিটিং করলো, অ্যাকচুয়ালি কি এরকম কোনো ঘটনা হয়তো ঘটেছে, কিন্তু ওনারা যেভাবে মিছিল মিটিং করেছে কিন্তু ব্যাপক আকারে এরকম কোনো কিছু হয়নি, আমরা দেখতে পেরেছি। আমাদের দেশে কিন্তু হিন্দু মুসলিম ভাই ভাই একটা কথা কিন্তু আছে,
তো আমি আসলে জানতে চাই যে আপনার দল কিভাবে দেখছে। ধন্যবাদ আপনাকে। যে শেখ হাসিনার পতনের যে কারণ, দীর্ঘ 16-17 বছরের যে কারণ, কোন কারণটার কথা বলবো, এত কারণ, তা আমি তার ভিতরে মৌলিকভাবে বড় বড় দু একটি কারণ আপনাকে বলতে চাই। যে এগুলো এত বড় অপরাধ, এরকম অপরাধ আমরা ফেরাউন নমরুদের কথা আমরা শুনেছি, তারাও এই সমস্ত কর্মকাণ্ড দেখলে তারাও লজ্জিত হতো। যেমন আমরা দেখি যে বিনা অপরাধে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে। যেমন একটি আইন ছিল না, কিন্তু বিচার চলাকালীন আইন করে জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি, বিশিষ্ট বুদ্ধিজীবী, সাংবাদিক আব্দুল কাদের মোল্লাকে তার ফাঁসির রায় দিল। সেটা কিন্তু আইনটা ছিল না। সেই কাদেরকে কি করলো? আব্দুল কাদেরকে কসাই কাদের বলে তাকে চিহ্নিত করে তাকে ফাঁসির কাস্টে ঝুললো। এই যে একটা অন্যায়, যে আইনকে মানে যখন যা খুশি করা যায় সেটা করলো। ঠিক একইভাবে আমরা আমাদের শীর্ষ নেতৃবৃন্দ মাওলানা মতিউর রহমান জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে একের পর এক নিরাপদ মানুষ হিসেবে ফাঁসি দিল। যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা মনে করেন, যে আল্লামা সাঈদীকে দেলু শেখ বলে ফাঁসি দিল। এই যে একটা বড় অপরাধ, যার ফলে গোটা দেশ সহ গোটা বিশ্বে এর প্রতিবাদ করেছে। শেখ হাসিনার কাছে কোনো প্রতিবাদ কোনো গ্রহণযোগ্য হতো না, তিনি যেটা মনে করতেন সেটাকেই তিনি কার্যকর করতেন। এভাবে আমরা স্মরণ করতে পারি 2006 সালের 28 অক্টোবরের লগি বৈঠার তাণ্ডবের কথা আমরা বলতে পারি, যে পিটিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করেছে, লাশের উপরে নৃত্য করেছে তার নির্দেশেই। ঠিক একই কায়দায় 2013 সালে শাপলা চত্বরে যেভাবে রাতের অন্ধকারে এদেশের আলেম ওলামার উপরে যে গণহত্যা পরিচালনা করেছিল বাতি অফ করে দিয়ে, ঠিক একইভাবে বিডিআর মেসাকার আমরা যেভাবে পিলখানায় এদেশের দেশপ্রেমিক, সবচেয়ে সেরা, যোগ্য এবং ইসলাম প্রিয় এরকমের চৌকো সেনাবাহিনীর অফিসার সহ অসংখ্য সেনা হত্যা করেছে এবং তার নির্দেশে এবং ভারতের সহযোগিতায় বলে আমরা মনে করি। আয়নাঘরের এরপরে আয়নাঘর তো চলমান, এটা আবিষ্কার যে আয়নাঘর, এটা মানে পৃথিবীর ইতিহাসে আমরা মধ্যযুগে শুনি, অতীতের কথা শুনি, সবকিছুকে হার মানিয়েছে আজকের এই আয়নাঘর। এই জন্য শেখ হাসিনার দিকে তাকালেই যেমন একটা রাক্ষসী একটি দৃশ্য, একটা বুড়ির দৃশ্য আমাদের জাতির সামনে ভেসে ওঠে। সর্বশেষ তিনি আমাদের কাছে ইনফরমেশন যে ভারতের রয়ের নির্দেশে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে এই জাতির উপরে গুলি করেছে, যার ফলে অসংখ্য ছাত্র জনতা হত্যা হয়েছে। তিনি যাই বলুক, আমাদের চোখের সামনে আমি কিন্তু সাক্ষী, 28 অক্টোবর সাক্ষী, মতিঝিলের শাপলা চত্বর সাক্ষী, রাখা যাবে না, কোনো কিছু লুকিয়ে রাখা যাবে না। আজকে সামাজিক যে সামাজিক যে প্রচার প্রচারণা, পানি দিয়েছে, কিন্তু বেরোচ্ছে গুলি। এই যে অপরাধগুলো, এই যে অপরাধ, তো তাকে আসলে মানুষ কতবার শাস্তি দিল, ফাঁসি দিলেও তার এই অপরাধ কি শেষ হয় না। এবং তিনি শুধু এই কাজটা একা একা করেন নাই, তার 14 দল মিলে সিদ্ধান্ত নিয়ে কাজটা করেছেন। তার যত অঙ্গ সংগঠন আছে সব অঙ্গ সংগঠনগুলোকে তিনি কাজে লাগিয়েছেন, যত পেশি শক্তি আছে সবাইকে তিনি কাজে লাগিয়েছেন। এবং তিনি যে সমস্ত প্রত্যেকটা স্তরে স্তরে যে সমস্ত লোককে সেট আপ করে রেখেছেন, প্রত্যেকটা বাহিনীতে, প্রত্যেকটা জায়গাতে, তারাও কিন্তু তারা এই কাজে অংশগ্রহণ করেছে। এই জন্য এই বিচারটা তো প্রত্যেকেরই, শুধু তার একার না, প্রত্যেকেরই এটা বিচার হবে, বিচার করতে হবে, এটা আমরা মনে করি। প্রতি বিষয় আপনারা খেয়াল করেছেন, আপনারা যেহেতু সাংবাদিক, আপনাদের কাছে সব কিছুই আপনাদের নলেজে আসে। এতদিন আপনারা বলতে পারেন নাই, আসলেও দেখেছেন, শুনেছেন, কিন্তু না শোনার ভান করেছেন, না দেখার ভান করেছে এদেশের। না, আমি কিন্তু আপনাকে ফোন করতাম, জি, আপনার খেয়াল আছে কিনা? যাই হোক, যখন আপনারা কথা বলার সুযোগ পাননি, জি জি, আমি কিন্তু চেষ্টা করেছি। ধন্যবাদ এই জন্য আপনাকে, আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই যে এরকম মাশাআল্লাহ কিছু ব্যতিক্রম এই ধরনের সাহসী কলম সৈনিক এই সাংবাদিকরা আছেন, যার ফলে কিছুটা তো জাতি জানতে পেরেছে। তো আমি যে বিষয় বলি যে হিন্দুদের একটি বিষয়, এদেশে কোনো কিছু হলেই, যে তাদের উপর কিছু হলেই তারা একটা ধর্মীয় একটা আবরণ দেওয়ার একটা চেষ্টা করে এবং দায়ী দায়িত্বটা ইসলাম প্রিয় জনতার উপরে, বিশেষ করে জামাত শিবিরের উপর দেওয়ার চেষ্টা করে। এবারও আমরা তার ব্যতিক্রম আমরা দেখি নাই। আজকে আপনারা ভালো করে লক্ষ্য করেছেন যে জামাত শিবির এবং ইসলামী জনতা তাদের নিরাপত্তা দিয়েছে, তাদের পাহারা দিয়েছে। এবং আমরা মাগুরাতে আমাদের নেতা কর্মীরা রাত জেগে জেগে তাদের বাড়িঘর পাহারা দিচ্ছে। যাদের আমরা পাহারা দিচ্ছি তারাই দেখলাম হঠাৎ করে তাদের জন্য বিশাল আন্দোলন মিছিল করে। তা
আমার আমার প্রশ্ন জাতির কাছে, তাদের নেতৃবৃন্দর কাছে, যে আপনারা যেরকম আন্দোলন করতে পারেন, তাহলে আপনাকে আপনাদের মন্দির ঘর কি পাহারা দিতে পারেন না? আপনাদের যেহেতু এত শক্তি আছে, আপনারা পারেন না, কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে সেটা না করে আন্দোলন করতেছেন। এবং আমাদের কাছে ইনফরমেশন যে এই আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লোকদেরকে নিয়ে আপনার একটা আবার একটা প্রতি বিপ্লব করতে চেয়েছেন, আপনারা কু করতে চেয়েছেন ওই বিচারকদের মাধ্যমে। এভাবে এই হিন্দুদের ঘাড়ের উপরে ছোঁয়ার হয়ে আওয়ামী লীগ কিন্তু একটা প্রতি বিপ্লব করতে চেয়েছে। তো এটা আলহামদুলিল্লাহ এদেশের ছাত্র জনতা আবার সেই বিপ্লবকেও সাথে সাথে রুখে দিয়েছে। তো আমরা হিন্দুদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি হলো যে আমাদের ইসলাম বলেছে নিরাপত্তা দেওয়ার কথা বলেছে, তাদের সাথে ভালো আচরণ করার কথা বলেছে, যেমন মুসলমান প্রতিবেশী এবং হিন্দুদের সাথে কারোর সাথে কোনো অন্যায় আচরণ করতে বলা হয় নাই। তো আমি আপনাদেরকে দৃঢ়ভাবে বলতে পারি যে অন্য দেশের হিন্দুদের, বিশেষ করে ভারতের হিন্দুদের তুলনায় বাংলাদেশে যারা হিন্দুরা বসবাস করে তারা তাদের চেয়ে এখানে শান্তি দিয়ে বসবাস করতেছে, এটা আমরা বলতে পারি। আর মাগুরা জেলায় হিন্দুদের এই হিন্দু ধর্মের কারণে কোনো আঘাত হয় নাই। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, 17 বছর ধরে আওয়ামী লীগ কিন্তু হিন্দুদের দলে পরিণত হয়েছে। যদি সভাপতি হয় একজন মুসলমান, সেক্রেটারি হিন্দু, এরকম প্রত্যেকটা স্তরে আমরা দেখেছি হিন্দুরা সক্রিয়ভাবে এই তার শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তার এই অত্যাচারের তারাও কি ছিল, সঙ্গী ছিল। এই জন্য যারা হিন্দুরা নির্যাতিত হয়েছেন এটা রাজনৈতিক কারণে হয়েছেন, কোনো ধর্মীয় কারণে এটা হয় নাই, একজনও হয় নাই, তারা বুক খুলে বলতেও পারবে না। এটা আমি আপনাদেরকে নিশ্চয় দিতে পারি। তারা যে প্রোপাগান্ডা চালাচ্ছে, এ চালাচার একটা ধোয়া তুলে তারা একটা বিশৃঙ্খলা চাই, বিশেষ করে আমাদের প্রতিবেশী ভারত, তারা চায় যে এখানে একটা প্রতি বিপ্লব হোক। তারা তো সার্বক্ষণিক এই সরকারকে টিকে রাখার জন্য বহুতবার তারা চেষ্টা করেছে, তারা আমাদের নির্বাচনটাই করতে দেয় নাই, ভারতের সরাসরি হস্তক্ষেপ করেছে। কেননা আমাদের এই প্রতিবেশী ভারত চায় না যে আমাদের এই দেশটাকে সুখে শান্তিতে ভালোভাবে আমরা থাকি, তারা চায় না। কেন চায় না তারাই ভালো জানে। কিন্তু এবারের স্বাধীনতা আমরা যেভাবে পেয়েছি, কারো দয়া দাক্ষিণে পায় নাই, এই কারণে কারোর নজরদারি, খবরদারি, তাবেদারি, গোলামি করার জাতি ইনশাল্লাহ এটা গ্রহণ করবে না, এটা ভালো দৃষ্টি দেখবে না। ধন্যবাদ। আপনি তো মাগুরার মাঠে ঘাটে প্রান্তরে আপনি ঘুরে বেরিয়ে আপনি রিপোর্ট সংগ্রহ করেন, তথ্য সংগ্রহ করেন। আসলে আন্দোলনের সময় আমরাও ঢাকা থেকে জেনেছি যে মাগুরায় লুটপাট, ব্যাপক লুটপাট হয়েছে। মানে হিন্দুদের বাড়িঘর বা আমরা যতটুকু জানি 2 এমপি এবং জাসদের জাহিদ সাহেবের বাড়িটাও পুড়িয়ে দেওয়া হয়েছে। আসলে মানে আপনি বিস্তারিত যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এই বাংলাদেশ দীর্ঘ 16 বছর কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সুবাদে এটা একটি ইন্ডিয়ান অঙ্গরাজ্য হিসাবে আমাদের প্রতিষ্ঠিত আমরা হয়েছে বলে আমরা মনে করি। যে এই দেশে বাংলাদেশ সরকারের কোনো সিদ্ধান্ত কিন্তু কাজে লাগতো না। এই ইন্ডিয়া থেকে যে ধরনের প্রেসক্রিপশন করা হতো ওইটাই কিন্তু এখানে বাস্তবায়ন করা হতো। আমি দেখেছি সবসময় কিন্তু এই দেশের মুসলমান যারা আছে, ইসলামী দলগুলো কে সরকার কিন্তু দমন পীড়ন নির্যাতন করে এই দল যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয় এবং বাংলাদেশ থেকে চিরতরে এই ইসলামী দলগুলোকে নিশ্চিহ্ন করার জন্য সরকার যা যা করার দরকার কিন্তু করেছে। আমরা দেখেছি যে হেফাজতে ইসলামে সেই শাপলা অনেক লোককে কিন্তু রাতের অন্ধকারে কিন্তু এই সরকারের পেটোয়া বাহিনী, আমরা খবর পেয়েছি যে ইন্ডিয়ান কিছু বাহিনী কিন্তু সেই সময় আসছিল, সেখানে তারা কিন্তু ওই নিরীহ ঘুমন্ত মানুষের উপরে কিন্তু বৃষ্টির মতো গুলি শুরু করে। ওই এক রাত্রেই কিন্তু অনেক মানুষ কিন্তু হতাহতের খবর আমরা পাই। তার পরবর্তীতে মানে জামায়াত ইসলামী তো আগে থেকেই নির্যাতনের শিকার। এই সরকার যখন ক্ষমতা আসলো তখন থেকে কিন্তু এই জামায়াত ইসলাম, এটা আমরা সবাই জানি, কিন্তু মাগুরার যে প্রেক্ষাপটটা, যে এই যে হিন্দুদের বাড়িঘর লুটপাট হয়েছে, আমি যেটা বলতে চাচ্ছি যে ইসলামী বিদ্বেষী এই সরকার ছিল, এক ধরনের ইসলাম বিদ্বেষী, যে বহির্বিশ্বকে মানে বলতো যে ইসলাম এবং ইসলামী দলে যারা আছে তারা সবাই জঙ্গি। এই জঙ্গি তকমা দিয়ে এই নাটক সাজিয়ে এই ইসলামকে এই চিরতরে মানে নিশ্চিহ্ন করার প্ল্যান ছিল এই সরকারের, যেটা ইন্ডিয়ান সরকারের বা ভারতীয় সরকারের যে প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু এই সরকার চলতো। আপনারা দেখেছেন যে সব বাহিনীতে বাংলাদেশ পুলিশে শুধুমাত্র 80,000 আমরা গণমাধ্যমে পেয়েছি যে 80,000 লোক কিন্তু ইন্ডিয়ান নাগরিক। আপনারা এর আগেও প্রতিবেদন দেখেছেন যে পুলিশে চাকরি করে বাংলাদেশের ঠিকানাগুলো তাদের পাওয়া যাচ্ছে না। ইন্ডিয়ান নাগরিক, সেনাবাহিনীতে র দ্বারা পরিচালিত, গোয়েন্দা বাহিনী ডিজিএফআই যারা আছে তারাও কিন্তু ওই রয়ের সব এজেন্ট। এতে এই দেশে তো শেখ হাসিনার কথায় কোনো কিছু হয় না।
প্রেসক্রিপশনে চলে। এই জন্য আপনারা দেখবেন যে সবসময় কিন্তু ইন্ডিয়া কিন্তু এই দেশকে মাগুরার বিষয়টাই, হ্যাঁ, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য, অন্য দলকে দমন পীড়ন করার জন্য কিন্তু সবসময় চেষ্টা চালিয়ে গেছে। আর শেখ হাসিনার ব্যাপারে একটু বলি, সেটা হচ্ছে যে মানে অত্যাচারী শাসক হিসাবে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে সারা পৃথিবীতে। আপনি দেখবেন যে অনেক দেশে কিন্তু সে রাজনৈতিক আশ্রয় চেয়েছে, কিন্তু কোনো জায়গায় কিন্তু সে তাকে কোনো সবুজ সংকেত দেওয়া হয়নি। একমাত্র রাশিয়া, যেখানে যুদ্ধ চলতেছে, এবং বেলারুশ, সেটা রাশিয়ারই একটা অঙ্গরাজ্য, সেইখান থেকে একটা সবুজ সংকেত আসছে, কিন্তু ওখানে সে ইচ্ছা করলেও যেতে পারতেছে না, যেখানে যুদ্ধ চলতেছে, এবং কোনো দেশ কিন্তু তাকে গ্রহণ করতেছে না। তাহলে কিভাবে স্বৈরা শাসক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, অত্যাচারী শাসক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, আপনি একটু ভাবেন। আরেকটা বিষয় বলি যে প্রশাসনের আজ 16 বছর পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রশাসনের, মানে আওয়ামী লীগ ছাড়া কোনো লোকের চাকরি হয়নি। এবং যদি কোনো লোকের বিএনপি এবং জামায়াতের কোনো অন্য দলের যদি কোনো ভুল করে চাকরি হয়ে যায়, তবে ভেরিফিকেশনের সময় তখন ওটা বাদ হয়ে গেছে। আমি এরকমও দেখছি যে সেনাবাহিনীর কর্নেল, তার দাদার দাদা ছিল হলো বিএনপি, কোনো রকম বিএনপি করতো, তার দাদার দাদা দাদা, তার প্রমোশন হয়নি, তাকে বাধ্যতামূলক অবসর করা হয়েছে। তাহলে এমনভাবে এক কথায় বলতে চাই যে একটা সরকারি অফিসের পিয়ন পর্যন্ত আওয়ামী লীগের লোক ছাড়া চাকরি হয়নি। এইভাবে সারা বাংলাদেশটাকে সে নিজের মতো করে, মানে আজ 16 বছর ধরে, যার কারণে এই যে বিস্ফোরণ, এটা আমি একটা বিস্ফোরণ বলবো, বিপ্লব এবং বিস্ফোরণ, সাধারণ মানুষের বিস্ফোরণ, ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলন, এটা একটা গণবিপ্লব। সেই ক্ষোভে কিন্তু মাগুরাতেও কিছু ঘটনা ঘটেছে। আমাদের মাগুরাতে আপনি যেমনটি বলছিলেন যে হিন্দুদের উপরে নির্যাতন হয়েছে, হিন্দুদের বাড়িঘর ধরে হামলা হয়েছে, লুটপাট হয়েছে। তবে আমি একজন সাংবাদিক হিসেবে আমি চেষ্টা করেছি যে কোথায় হিন্দু নির্যাতন হয়েছে, এবং আমি অনেক কিছু জানার চেষ্টা করেছি, অনেক জায়গায় খোঁজ নিয়েছি, আমি নিজে গিয়েছি। আমার জানা মতে হিন্দুদের তেমন কোনো রকম কোনো নির্যাতন হয়নি, এবং দু একটা বিচ্ছিন্ন ঘটনা আছে, সেটা হচ্ছে হিন্দু না, তারা হলো হিন্দু আওয়ামী লীগ। আপনি জানেন যে আওয়ামী লীগের মানে নেতাকর্মী যারা সাধারণ মানুষের উপরে এত নির্যাতন এবং নিপীড়ন এই কয়েক বছরে চালিয়েছে, যার কারণে মানুষের ভিতরে একটা ক্ষোভ, ওই ক্ষোভ থেকে কিন্তু তাদের কিছুটা লুটপাট এবং আওয়ামী লীগ যারা করে। আমি আপনার কাছে জানতে চাই যে এই যে বীরেন শিকদার, এই যে সাবেক এমপি সাইফুজ্জামান শিকর, আবার জাসদের এক নেতা জাহিদ সাহেবের যে বাড়িটা পুড়িয়ে দিলেন, এটা কি আসলে আপনার কাছে কি মনে করেন, এটা কি ঠিক? আপনি যেমনটি বলছেন যে এরপরেও তো যারা করেছে তাদেরকেও তো একসময় এরকম পুড়িয়ে দেবে। আসলে প্রতিহিংসা তো কখনোই আসলে ভালো কিছু নিয়ে আসে না। প্রতিহিংসা, বা আমি একটা কাজ করলাম, তো একটা কথা আছে টিট ফর ট্যাট, মানে আপনি যদি ইট মারেন আপনাকে পাটকেল খেতে হবে। আপনি নির্যাতন করেছেন, সুযোগ পেয়েছি আমি আপনাকে নির্যাতন। আপনি যেমনটি বলছেন যে আওয়ামী লীগের এমপি বীরেন শিকদের, উনি একজন হিন্দু। আপনি যদি এরকম বলেন যে হিন্দুদের নির্যাতন হয়, আসলে কিন্তু হিন্দুদের নির্যাতন হয়, যে আওয়ামী লীগের এমপি হিসাবে কিন্তু আমি বলিনি, মানে লুটপাট হয়েছে আওয়ামী লীগ হিসাবে। যতটা না হিন্দুদের নির্যাতন হয়েছে, তার চেয়ে মানে 100 গুণ বেশি যে মুসলমানদের উপরে মানে এই লুটপাট এবং নির্যাতন আমরা দেখেছি। এটা আওয়ামী লীগ করার কারণে, শুধু অন্য কোনো কিছু না, কোনো ধর্মীয় কোনো বিষয় না। আমি একটা বিষয় দেখেছি যে হঠাৎ করে মাগুরাতে দেখলাম যে হিন্দুদের মিছিল। আপনি জেনে আশ্চর্য হবেন যে আমার জীবনে এত বড় মিছিল আমি মাগুরাতে দেখিনি। তো আমি বিভিন্ন সূত্রে জানলাম যে হিন্দুরাও আছে, পাশাপাশি অন্য যারা যে দলের পতন ঘটেছে সেই দলেরও আপনি এখন বললেন সমস্যা নাই, রয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কিছু লোকজন কিন্তু এই মিছিলে আমরা দেখতে পেয়েছি। যে তখন ধন্যবাদ, দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছে। আমি আসবো অধ্যাপক এমবি বাকের সাহেবের কাছে। আওয়ামী লীগ নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। আওয়ামী লীগ সরকার জামাতকে নিষিদ্ধ করার 1 সপ্তাহ পর নিজেরাই নিষিদ্ধ হতে চলেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? যে ধন্যবাদ আপনাকে, আপনি একটু চমৎকার কথা বলেছেন। এটা যে কেউ কাউকে নিষিদ্ধ করতে চায়, বাংলাদেশ জামাত ইসলামী যে কাজ করে, এটা আল্লাহর দিনকে বিজয়ী করতে চাই, আল্লাহর আইন সমাজ চালু করতে চাই। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী যারা করে, এটা আল্লাহর নির্দেশনার আলোকে তারা এই কাজগুলো করে। এই জন্য এদের সাথে যারাই খারাপ আচরণ করেছে, তারাও কিন্তু আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তারা শাস্তি পাবে।
দুনিয়াতেও পাচ্ছে। ঠিক একই কাজে আমরা দেখলাম যে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার সাথে সাথে তারা কিন্তু নিষিদ্ধ হয়ে গেল, একেবারে দেন দেওয়ার নিষিদ্ধ হয় না, মানে দুনিয়া ইস্যু থেকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে তারা চলে গেল। এখন তাদের যে নিষিদ্ধের যে বিষয়টি, জামাত ইসলামীকে যে কারণে নিবন্ধন দেওয়া হয় নাই, নিষিদ্ধ করতে চেয়েছে জঙ্গি অপরাধে এবং মানবতা বিরোধী অপরাধের কারণে, এর চেয়ে হাজার হাজার গুণ বেশি আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনগুলো করেছে। এই জন্য যে রিটটা করেছে তাকে আমরা ধন্যবাদ জানাই, এবং আমরাও দাবি করি যে আওয়ামী লীগ যারা করেন এবং যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, এরকম যত অঙ্গ সংগঠন আছে, এটা একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং গণহত্যাকারীর সংগঠন হিসেবে, শেখ হাসিনার সহযোগী হিসেবে এটা তারা নিষিদ্ধ হওয়া উচিত। এবং এই ধরনের রাজনীতি থেকে এই জাতি চায় না, এই ধরনের রাজনীতি, হিংস্র রাজনীতি এবং এই হিংসাত্মক রাজনীতি চাই না। জামাত ইসলামী আমরা যেটা চাই, যে আমরা সমাজে কি চাই, শান্তি চাই, আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এর মাধ্যমেই কোরআনে আমাদেরকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে তার মাধ্যমে আমরা এই সমাজ শান্তিতে ফিরে আসতে পারবে। আমি একটা ছোট্ট করে স্মরণ করতে চাই, যেহেতু আমাদের নেতা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ইসলামের আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই। রাসূল ইসলাম মক্কা বিজয়ের পরে, মক্কার আগের অবস্থা আমাদের জানা আছে সেই জাহিলিয়াতের যুগ, তিনি কিন্তু এই কোরআনের মাধ্যমে রাসূলের আদর্শ দিয়ে কিন্তু একটি সুন্দর সুখী সমাজ তিনি কায়েম করতে পেরেছিলেন। বাংলাদেশ জামাত ইসলামেও আমরা সেই কোরআনের আলোকে, সে আমাদের নেতা রাসূল ইসলামের আদর্শের আলোকেই আমরা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ আমরা বানাতে চাই। এখানে সেই রকমের একটি দেশে এরকমের অশান্তি সৃষ্টিকারী, এরকমের হত্যাকারী, সন্ত্রাসী জঙ্গি সংগঠন সেই দেশে থাকতে কি পারে না। এটা জনগণের দাবি, জনগণ এরকমের সংগঠন আর চাই না আওয়ামী লীগের মতন। হ্যাঁ, এই জন্য আমরা ওই ব্যক্তিকেও ধন্যবাদ জানাই, এবং আমরাও এই সরকারের কাছে আমরা আশা করি, আমরাও দাবি করি যে তাদের কার্যক্রমকে এই অপরাধের কারণে ওই আইন দিয়ে, যে আইন দিয়ে জামাতকে নিষিদ্ধ করেছে, ওই আইন দিয়েই তাদেরকে নিষিদ্ধ করা হোক। জামাতে ইসলামের সাবেক নেতাদের যে ফাঁসি দেওয়া হয়েছে, এই বিষয়ে আসলে দেশবাসী জানে, তারপরেও আপনার ছোট্ট করে মন্তব্য। আর সেই সাথে আমি জানতে চাই যে এই যে সারা দেশে লুটপাট এবং চাঁদাবাজি তেমনি মাগুরায়ের বাইরে নয়, তাছাড়াও যে আপনারা যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মী মাগুরাতে মারা গেছে, তাদের বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আপনি চমৎকার একটা বিষয় আজকে এখানে তুলে এনেছেন বা তুলে ধরেছেন, সেটা হচ্ছে রাজাকার। শেখ হাসিনা এমন একটা অবস্থায় যে যারা ভালো ভালো চরিত্র অধিকারী এবং যারা নীতিবান লোক, সবাইকে তারা রাজাকার হিসেবেই তারা চিহ্নিত করেছে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সবাই কি রাজাকার। এরকম একটি যখন ছাত্রদের আন্দোলন হচ্ছে, সেই সময় আপনারা দেখেছেন যে সবাইকে বলছে রাজাকারের নাতি নাতনিদের চাকরি দেব। এই কথাটাই গোটা জাতি স্লোগান দিয়েছে যে আমি কে তুমি কে, রাজাকার। রাজাকার কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার। আজকে শেখ হাসিনা নিজেই বাদে, তার দলের ওই কয়েকজন সুবিধাভোগী বাদে, আর ভারতের রয়ের যারা আছে, এরকম ভারতের দালাল ছাড়া বাকি সবাইকেই রাজাকার উপাধি দিয়েছে। এই জন্য আজকের ওই জামাত ইসলামীর নেতৃবৃন্দকে যেটা দিয়েছে, এটা জাতি এটা বিশ্বাস করে নাই, এটা তারা গ্রহণ করে নাই। এই বিষয়টা আজকে পরিষ্কার হয়ে গেছে। আর দ্বিতীয়ত, আজকে যে এই আন্দোলনের ফলে আমাদের সন্তানের তুল্য, আমাদের সন্তানেরা, আমাদের ছাত্ররা যে গুলির মুখে জীবন দিয়ে যারা শহীদ হয়েছে, আজকে আমরা নতুন ভাবে এই কথা বলার সুযোগ পাচ্ছি। আজকে সবার একটা কথা যে আমরা নতুন ঈদ পেয়েছি, সবাইকে ঈদ মুবারক জানাচ্ছে। তো এই যে বিষয়টি, আমরা সেই শহীদদের জন্য জামাত ইসলামের আমিরে জামাত প্রত্যেককেই দলমত নির্বিশেষে সকল পরিবারকে 1 লক্ষ করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সেই ধারাবাহিকতা মাগুরাতে 9 জন আমাদের শহীদ, 9টি পরিবারকে আমরা 1 লক্ষ করে টাকা দেব, আমরা দিয়েছি। আমরা পর্যায়ক্রমে আমরা সকলকে দিচ্ছি। আমাদের যারা আহত আছে তাদের পাশে আমরা আমাদের সামর্থ্য নিয়েই আমরা তাদের পাশে আমরা থাকছি, আমরা তাদের চিকিৎসা সহায়তা করছি এবং তাদের পরিবারগুলোকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছি। আপনারাও আমাদের দেওয়ার সময় সাথে ছিলেন এবং আগামীতে আপনাদের সাথে নিয়ে যে আমরা কি করছি সেগুলো আপনারা আপনাদের মাধ্যমে জাতিকেও আমরা জানাতে চাই। ধন্যবাদ। আমি আপনাদের এই যে সাধারণ যে কর্মীরা বসে আছেন বা অনেক নেতারা আছেন এখানে এবং ছাত্র শিবিরের অনেক ভাইরা আছেন, আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই। মাগুরা জেলার ছাত্র শিবিরের
সভাপতি আছেন, আমি ওনার কাছে ছোট্ট করে একটু জানতে চাই যে এই যে আপনাদের শিবির নামটা শুনলেই একটা মনে হয় যে আতঙ্ক, এমন একটা পরিবেশ এই 17 বছরে ছিল, বা এর আগেও আমরা জেনেছি যে আমরা যখন ছোট তখনও জানতাম যে রাজশাহী বা অন্য জায়গা বিশেষ করে যে রক কাটাকাটি। আসলে আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হতে চাই যে আপনি যেহেতু মাগুরা জেলার ছাত্র শিবিরের সভাপতি আছেন, আপনি এই বিষয়টা যদি ক্লিয়ার করতেন, আসলে এটা কি গুজব নাকি সত্যি সত্যি রক কাটেন আপনারা? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনি যে প্রশ্নটা করেছেন আসলেই এটা হচ্ছে সম্পূর্ণ গুজব এবং ভিত্তিহীন কথা। আমরা যখন জানতে পেরেছি যে শিবির রক কাটে, যখন বলেছি যে কোথায় কাটে, তখন বলেছে রাজশাহী। যখন রাজশাহী দায়িত্বশীল ভাইদের সাথে কথা বলেছি তখন বলেছে যে না, আমাদের এখানে হয়নি। তাহলে পরবর্তীতে যখন প্রশ্ন করা হয়েছে তাহলে কোথায় কাটে, বলে খুলনায় কাটে। তাহলে যেখানেই বলেছে, আমরা যখন দায়িত্বশীলদের সাথে কথা বলেছি বা সাধারণ লোকজনের সাথে কথা বলেছি বা সাধারণ ছাত্রের সাথে কথা বলেছি, কেউ কিন্তু এই তথ্যটা দিতে পারেনি। অতএব এইটা হচ্ছে যে ভিত্তিহীন। দেখেন, যখন সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ বিভিন্ন অস্ত্র দিয়ে, মহড়া দিয়ে যখন তার দলের লোকজন আনতে পারেনি বা তাকে তার সংগঠনকে মজবুত করতে পারেনি, ছাত্র শিবির কিন্তু এই জায়গা থেকে মজবুত করতে পেরেছে এবং দলে দলে ছাত্র সমাজ কিন্তু শিবিরের ডাকে সাড়া দিয়েছে। তো এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য, ছাত্রদেরকে ভুল বোঝানোর জন্য মূলত এই অপপ্রচারটা চালানো হয়েছে। তো আমি বলি যে আসলে এটাই হচ্ছে যে ছাত্র শিবিরকে যেহেতু সে হকের দাওয়াত দিয়েছে, তখনই এই অপবাদটা শিবিরকে দেওয়া হয়েছে। কিন্তু আসলেই আমরা যখন দেখেছি শিবিরের দায়িত্বশীল ভাইদেরকে প্রশাসন গ্রেপ্তার করেছে, তখন রুম থেকে কিছু পায়নি, থানার সামনে নিয়ে এসে বিভিন্ন অস্ত্র দিয়ে তাদেরকে উপস্থাপন করেছে। পরবর্তীতে যখন যে প্রশাসন বলেছে আসলে শিবিরের কাছ থেকে এমনটা পাওয়া যায়নি, কিন্তু আমাদের উপরে নির্দেশ থাকার কারণেই মূলত আমরা এই অস্ত্রগুলো দিয়ে আমরা উপস্থাপন করেছি, যাতে কেসটা ভালো হয় এবং মজবুত হয়। মূলত এটা কিন্তু মিডিয়া প্রচার করেছে। আপনারাও জানেন যে যখন রুম থেকে গ্রেপ্তার করে নিয়ে আসছে তখন এই ধরনের কোনো কিছু শিবিরের কাছে পাওয়া যায়নি, কিন্তু এটা স্টেটে আসে বা থানায় এসে এটা উপস্থাপন হয়েছে। তো আমি বলবো যে এটা ভিত্তিহীন এবং এটাকে শিবিরের মানে শিবির যে আদর্শের দাওয়াত দেয়, এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য, দমিয়ে দেওয়ার জন্য মূলত এই ফ্যাসিবাদী সরকার, এটা হচ্ছে যে তার একটা ছিল আর কি, কর্মসূচি ছিল এইভাবে আর কি, যাতে শিবিরকে দমিয়ে রাখা যায়। আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে আমি বিদায় নিচ্ছি, তারপরে আমি এখানে বসে আছেন আমাদের মাগুরা জামাতে ইসলামের আরেক সাবেক আমির, আমি উনার কাছে দিব। আমরা চেষ্টা করেছি এত বড় একটা অনুষ্ঠান ধারণ করার জন্য, সেই সাহস নিয়ে এগিয়ে গিয়েছি এবং ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার সাথে থাকার জন্য এসএইচ মিডিয়া অনলাইন মাগুরাটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এখন আমি যাচ্ছি সাবেক জামাতের আমির আব্দুল মতিন সাহেবের কাছে। আমি জানতে চাই, এই যে আওয়ামী লীগ বিএনপি, কথায় আছে এপিট ওপিট, যে লাউ সেই কদু। আবার এখন আমরা দেখেছি একজন হজে গেলে তার প্রায় 6-7 লাখ টাকা লাগতো এবং উমরাতে গেলে প্রায় 2-3 লাখ টাকা খরচ হতো। বিষয়টা একটু যদি ক্লিয়ার করেন ছোট্ট করে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দেশবাসীকে। আসলে আওয়ামী লীগ বিএনপি বা এখানে যে তারা এদেশ শাসন করেছে, আওয়ামী লীগ করেছে, বিএনপিও করেছে, কিন্তু এ দেশবাসী নতুন কিছু দেখতে চায়। তো জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সেই নতুন আদর্শ নিয়ে মানুষের সামনে আবির্ভূত হয়েছে। এই জন্য আজকে এই দেশবাসী এবং পৃথিবীবাসী জামাত এবং শিবিরের প্রতি তাদের আকর্ষণ সৃষ্টি হয়েছে। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমি বিশেষ করে যেটা বলতে চাই, আসলে এই সরকার এদেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করতে চেয়েছে। তার অ্যালার্জি হলো ইসলাম। এই জন্য হজে যাতে মানুষ যেতে না পারে, এর আগের বছরগুলোতে আমরা দেখেছি হজে যাওয়ার জন্য নিবন্ধন করে 2-3 বছর অপেক্ষা করতে হয়েছে। তারপর এই দেশের মানুষ যাতে হজে যেতে না পারে, তাদের ইমান যাতে উজ্জীবিত করতে হতে না পারে, এই জন্য তারা হজের টাকা বৃদ্ধি করে এদেশের মানুষকে মানে ধর্মের বিপক্ষে নিয়ে যাওয়ার জন্য তাই ষড়যন্ত্র চালিয়েছে। এই জন্য এই যে ছাত্র জনতার যে বিপ্লব, এদেশে ছাত্র জনতার বিপ্লবকে সফলতার
মঞ্জিলে পৌঁছে দেওয়ার জন্য জামাত এবং শিবির যে ভূমিকা নিয়েছে তাদের পিছনে থেকেছে, এবং জামাত শিবিরকে নিষিদ্ধ করার ব্যাপারে যেভাবে তারা জুলুম করেছে, এই জুলুমের বদলা হিসাবে আল্লাহর পক্ষ থেকে যেমন কাবা ঘর আল্লাহ পাক রক্ষা করেছিলেন আবাবিল পাখি দিয়ে, এই ছাত্র জনতাকে আল্লাহ পাক দিয়ে বাংলাদেশকে রক্ষা করেছেন। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনকে সুযোগ দেবো। আমি ছোট্ট করে জানতে চাই যে আজকে যদি এই তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘায়িত হয় বা ক্ষমতা থেকে না নামতে চায়, যদি আওয়ামী লীগ এবং বিএনপি এক হয়ে আন্দোলন করে আপনাদের বিরুদ্ধে, সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি হবে? জি ধন্যবাদ আপনাকে। জি আমি সাইদ আহমদ, জেলা সেক্রেটারি জামাত ইসলামী। আপনার প্রশ্ন অত্যন্ত সঙ্গত যে তত্ত্বাবধায়ক সরকার এখন যিনি আছেন তেনাদের আমাদের ভূমিকা হবে, তারা যদি দীর্ঘায়িত করতে যায় সেক্ষেত্রে আমাদের ভূমিকাটা আমরা মনে করি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যিনি আসছেন আমরা তেনাদেরকে সার্বিক সহযোগিতা করতে চাই। ওনারা যে গোলে যেতে চান সেই গোল পর্যন্ত আমরা যেতে চাই, এবং বাংলাদেশকে যেখানে নিয়ে গেছে এর আগের সরকার, সে সকল জায়গায় যে দুর্নীতি ছিল, সব জায়গায় করাপ্টেড ছিল, সেটা ধুয়ে মুছে সাফ করার পর আমরা আশা করতেছি এরপরে একটি নির্বাচন হবে। আমরা ওই পর্যন্ত অপেক্ষা করব। তবে এই সরকার যদি তাদের দ্রবী সন্ধি কায়েম করার জন্য যদি আবার ভিন্ন কোনো চিন্তা করে, তারা নিজেদের শক্তিকে পাকাভূত করার যে চেষ্টা করে বিগত সরকারের মতো আর একটি স্বৈরাচারী সরকারের নিজেদেরকে রূপ দেওয়ার চেষ্টা করে, আমার মনে হয় তখন ছাত্র জনতা আবার এদের বিরুদ্ধে কিন্তু উঠে পড়ে লাগবে। তখন না, তখন আমরা আমাদের জায়গা থেকে, আমাদের সংগঠনের পক্ষে না, আমরা মনে করি আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি।